বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা দুর্নীতির 4টি মামলায় হাসিনাকে কারাদণ্ড দেওয়া হল। 1 ডিসেম্বর দুপুরে ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম এ রায় ঘোষণা করেন। এ মামলায় মোট 17 জন আসামির মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছর, তার বোন শেখ রেহানা সিদ্দিককে 7 বছর এবং ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। হাসিনা, রেহানা, টিউলিপ বাদে বাকি 14 জন আসামিকে 5 বছর কারাদণ্ড, 1 লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত 13 জানুয়ারি মামলাটি করেছিল দুদক। অভিযোগপত্রে বলা হয়, যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপির ক্ষমতা ব্যবহার করে টিউলিপ সিদ্দিক, তার মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিবের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেন। 3 জনই পূর্বাচলে 10 কাঠা করে প্লট বরাদ্দ পেয়েছেন। এর আগে রায় ঘোষণাকে কেন্দ্র করে 1 ডিসেম্বর সকাল থেকে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আদালতের প্রবেশ মুখে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। আমরা এই মামলায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রার্থনা করেছিলাম আদালতের নিকট। আদালত শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের জেল। টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। শেখ হাসিনা সহ আরও 14 জন আসামিকে 5 বছর কারাদণ্ড, 1 লক্ষ টাকা করে জরিমানা এবং অনাদায়ে 6 মাসের দণ্ড। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার হিসাবে অধিকতর ক্ষমতার অধিকারী হয়ে তাহার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন। যেহেতু শেখ হাসিনা ইতিপূর্বে তার নিজের নামে এবং তার 2 সন্তানের নামে 3টি প্লট নিয়েছিলেন, সেই জন্য টিউলিপ সিদ্দিকী তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকেও 3টি প্লট দিতে হবে। এই বিষয়গুলা আমরা গণভবনের কর্মকর্তা-কর্মচারী 2 জন সাক্ষী দিয়েছে এবং টিউলিপ সিদ্দিকী কিভাবে প্রভাবিত করেছে সেই বিষয়ে আদালতে আমরা সাক্ষী উপস্থাপন করেছি। বিভিন্ন অ্যাপস এবং টেলিফোনের মাধ্যমে দেশে আসিয়া সাবেক প্রধানমন্ত্রীর যে একান্ত সচিব ছিল সালাউদ্দিন সাহেব, তার মাধ্যমে ও প্রভাবিত করেছে। এইভাবে তার প্রভাবিত হওয়ার বিষয়টা প্রমাণিত হওয়ায় আদালত তাকে 2 বছরের কারাদণ্ড প্রদান করেছে। 2017 সালের 30 নভেম্বর বাংলাদেশ হারিয়েছিল একজন আধুনিক নগর প্রধানকে। অকাল প্রয়াত সেই মানুষটির জীবন ছিল কর্মব্যস্ত, বর্ণাঢ্য এবং অনুপ্রেরণামূলক, যার প্রতিটি পদক্ষেপ আমাদের শেখায় দায়িত্ব, নেতৃত্ব ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার মানসিকতা। তোমাদের চেয়ে বড় শক্তি নেই। তার মৃত্যুবার্ষিকীতে দেশবাসী শুধু একজন ভালো মানুষকে নয়, বরং একজন সফল ব্যবসায়ী, সৎ ও শিক্ষিত নেতা, টেলিভিশন ব্যক্তিত্ব ও ঢাকার উন্নয়নের অগ্রদূতকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের অনেকগুলো পদক্ষেপই নগরবাসীর দৃষ্টি কাড়ে। এর মধ্যে কয়েকটি পদক্ষেপ ক্ষমতাবাজদের বিরুদ্ধে হওয়ায় খুবই কঠিন ছিল, তবু পিছপা হননি সেই নগর প্রধান। তার স্বপ্নের প্রকল্পগুলো কতখানি বাস্তবায়িত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে আনিসুল হক দখলমুক্ত করেন 7 রাস্তার মোড় থেকে তেজগাঁও রেল ক্রসিং সড়ক, যা আজ তার অনুপস্থিতিতে আবারও ট্রাক আর কাভার্ড ভ্যানের দখলে। আসলে এটার সাথে তো রাস্তার গ্যারেজ, রাস্তার ফুটপাথ এগুলির সাথে রাজনীতির সাথে জড়িত। এরা যে আসে চাঁদাবাজি, কিছু সুবিধার জন্য হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের অসুবিধা করে। সীমিত কিছু মানুষের সুবিধা হয় আর রাস্তা দখল, চাঁদাবাজি, তারপর গ্যারেজ করা, এগুলি কিন্তু অবৈধ, সরকারি বৈধ না। এটা যদি সরকার উঠে যায় বা তার সুবিধা দেয়, বিভিন্ন সার্কিট দেয়, তা ভালো হইব। অনেকে হয়তো জানেনই না অতীতে একসময় কার নেতৃত্বে এই সড়ক দখলমুক্ত করা হয়েছিল। আজও তা মেয়র আনিসুল হক সড়ক নামে পরিচিত। রক্ষণাবেক্ষণের অভাবে অবশ্য ফলকটি বেশ জীর্ণ হয়ে আছে এবং চাঁদাবাজদের ক্ষমতার দৌরাত্ম্যে সে সড়ক আবার বেদখল হয়ে আছে। উঠাই দিয়েছে সামরিক,
হিন্দুকে আবার হিরিস চান্দাবাজার আবার একসাথে হইয়া আবার চালু করছে, এখানে কিছু করেন না। এই গাড়িগুলো যে অন্য জায়গায় জায়গার এই সিস্টেম রাখে তাহলে ভালো। রাস্তার পাশে যদি গাড়ির কারণে আরো যানজট থাকে, সমস্যা হয়। রাস্তার পাশে যদি গাড়ি না থাকতো আরো চলাচলের জন্য সুবিধা হতো, যানজট থাকতো না, ভালো থাকতো। ঘনবসতির শহর ঢাকায় সবুজের সমারোহ ফিরিয়ে আনতে সবুজ ঢাকা নামের প্রকল্প উদ্বোধন করেন আনিসুল হক। সেই প্রকল্প আর না থাকলেও থেমে থেমে চলছে সবুজায়নের কাজ। তো তার স্বপ্ন ছিল বাংলাদেশ সহ তার প্রতিষ্ঠান ঢাকাকে সবুজ নগরী হিসেবে তৈরি করার জন্য। তো স্যারের সেই স্বপ্নটা অমীমাংসিত, অসমাপ্তই থেকে গেছে। যানজট কমাতে আব্দুল্লাহপুর থেকে তেজগাঁও 7 রাস্তা পর্যন্ত 12টি ইউটার্ন নির্মাণের প্রকল্প হাতে নেন আনিসুল হক। ইউটার্নগুলোর কারণে বিমানবন্দর সড়কের যানজট কমেছে প্রায় 25%। অজস্র মানুষ তা থেকে উপকৃত হচ্ছেন। ইউটার্নটা না থাকাতে আগে জামটা একটু বেশি ছিল এই রুটে, এখন ওই আগের হিসাবে বর্তমান তুলনায় যানজট একটু কম আছে। এইটার তো এটা সাবেক মেয়র যে উনি করছে, এটা এখানে করছে, বনানি করছে। ইউটার্নটা নেওয়ার সময় কোনো হয় না, গাড়ি ঘুরাইতে সুবিধা হয় অনেক। গুলো থাকার কারণে ওই যে আপনার জাম কমছে এবং কি আমি একটু সুবিধা মতো চলাফেরা করতে পারি। ইউটার্ন গুলো মানে লোকাল গাড়িগুলো এই ঠিক মতো মনে করুন যে ওই যেমন তেমন চলাফেরা করতে পারে না, যেখান থেকে সেখান থেকে ঢুকাইতে পারে না। আমরা তাদের সবাইকে মানে ইউটার্ন নিয়ে চলাফেরা করতে হয়। রাজধানীর গণপরিবহন সংকট মেটাতে 4000 বাসের একটা সার্ভিস চালু করতে চেয়েছিলেন আনিসুল হক। সেই ভাবনার ফলশ্রুতিতে ঢাকা চাকার যাত্রা শুরু হয়। এখন পর্যন্ত আধুনিক এ বাস সার্ভিস প্রতিদিন অসংখ্য যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে। গুলশান বনানী এরিয়ার বাইরের কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই, বাস নেই, যে কারণে যাত্রীরা এই ট্রান্সপোর্টটা ইউজ করে থাকে। এসি বাস বেশ আরামদায়ক, সুযোগ সুবিধা এটা সবসময় ভালো আর সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় বাস। ঢাকা টাকা চললে আমাদের জন্য সুবিধা হয় যে এখান থেকে বাস অন্যান্য গাড়ি পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। এই বাসগুলা পাওয়া যাওয়ার কারণে আমরা অফিস ঠিকমতো করতে পারি। অন্যান্য পরিবহনের তুলনায় ঢাকা চাকা পরিচ্ছন্ন একটা যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। যেখানে সেখানে থেকে তারা যাত্রী ওঠানামা করায় না, শুধুমাত্র নির্ধারিত স্টপেজেই থামে। ছাত্রছাত্রীদের কথাও তারা বিবেচনা করে থাকে। তো কোনো কমিশন হয় না, কিন্তু আমরা কমিশন দিচ্ছি 5 টাকা করে। সকল স্টুডেন্টের জন্য ভাড়া 20 টাকা আর নির্ধারিত ভাড়া 25 টাকা। একটু ঢাকার অন্যান্য পরিবহন থেকে একটু ভিন্ন প্রকৃতিতে আমরা আমাদের সেবা দিয়ে যাচ্ছি। আমরা সিরিয়াল মেনটেন করে আমরা গাড়িতে ওঠানোর চেষ্টা করতেছি, হ্যাঁ, যেন বাইরের রাষ্ট্রগুলোর মতো আমরা একটু ভিন্নভাবে এসি সার্ভিসের মাধ্যমে একটু ভিন্নভাবে যে সিরিয়াল মেনটেন করে একের পর এক এরকম করে উঠাচ্ছি। আর যেমন লোকাল গাড়িতে বিভিন্ন জায়গায় দাঁড় করে যাত্রী ওঠে, আমরা এরকম দাঁড় করে কোনো জায়গায় যাত্রী নাই। আমরা নতুন বাজার থেকে এবং গুলশান তো একটা স্টপেজ আছে, ওই স্টপেজ যাত্রী নামবে এবং উঠবে, অন্য কোনো জায়গায় গাড়ি হয় না। ঢাকা চাকার সাথে যুক্ত হতে পেরে চালক ও তাদের সহকারীরাও খুশি। ভোরের আলো ফোটার পরপরই তাদের কর্মব্যস্ততা শুরু হয়ে যায়। ঢাকা চাকার প্রায় 50টি বাস যাত্রীদের সেবা দিচ্ছে। ওরা থেকে আমি মনে করি ঢাকা চাকা অনেক ভালো, মানে এটা মনে কোনো প্যারা নাই, কোনো গালাগালি নাই। আমি কাউন্টার থেকে যাত্রী তুলতেছি আর কাউন্টারে নামাইতেছি। সকাল 5টা থেকে মনে করেন যে ডিপোতে চলে যেতে হয়। চলে যাওয়ার পরে আমার গাড়ি টাড়ি সবকিছু ধুয়া পরিষ্কার করে মানে যে রাস্তায় নিয়ে আসতে হয় ছড়া দিকে। গণমানুষের কথা চিন্তা করে তিনি 100টি আধুনিক গণশৌচাগার নির্মাণ করার পরিকল্পনা করেন। তার জীবদ্দশায় নির্মিত হয়েছিল 11টি এবং পরবর্তীতে আরও 52টি, যা ঢাকা শহরের গুরুত্বপূর্ণ অনেকগুলো স্থানে গড়ে তোলা হয়। গণশৌচাগার হওয়ায় উপকৃত হয়েছেন শহরের কোটি কোটি মানুষ। অতীতে যখন এমন সুবিধা ছিল না, তখন মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হতো। বর্তমানে অগণিত সচেতন মানুষ গণশৌচাগার ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। অনেকে এসব শৌচাগারে গোসলের কাজও সেরে নেন। না, এটা অনেক ভালো হয়েছে। এটা আগের তুলনায় মানে আগে যেভাবে রাস্তাঘাট অনেক পরিবেশ যেমন খারাপ ছিল, মানুষ এখানে সেখানে মনে করেন যেখানে ইচ্ছা করতো এখানে পেশাব করতো, বিষয় করতো। এখন মনে করেন পেশাবের কোনো রাস্তা নাই, এখন একটাই জায়গা আছে, এটা হলো টয়লেট বাথরুম বানিয়েছে সরকারিভাবে। এটা আমি মনে করি অনেক সৌন্দর্য জিনিস, ভালো জিনিস, বা পরিবেশ রক্ষার জন্য এটা সবচেয়ে উত্তম একটা বেটার জিনিস হয়েছে। অনেকটা সুবিধা হয়েছে। যারা বুঝে তারা মনে করেন পরিবেশে আসে, আর যারা না বুঝে তারা মনে আসে না, ঠিক আছে। তারপরে মনে অনেকটা পরিষ্কার হয়েছে, পরিষ্কারের জন্য আসে। গোসল মানুষ 30 জন 40 জন 50 জন এরকম ছাড়ে। আনিসুল হক কেবল একজন ব্যক্তি নন, তিনি ছিলেন তার যুগের আধুনিকতার প্রতীক। ব্যবসায়ী হিসেবে দূরদর্শিতা, টেলিভিশন উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা, রাজনীতিবিদ হিসেবে সুনেতৃত্ব ও মানবিক মনোভাব তাকে সবার হৃদয়ে চিরস্মরণীয় করে রেখেছে।
ঢাকা নগরীকে সুন্দর, পরিচ্ছন্ন, মানবিক ও স্মার্ট করার তার যে স্বপ্ন ছিল তা আজও পুরোপুরি বাস্তবায়িত না হলেও একদিন হয়তো হবে। তবে আমাদের দেশের আধুনিক একজন নগরপ্রধান হিসেবে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। মায়ের অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলে ফেসবুক স্ট্যাটাসে যে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তা রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে। কেন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি এবং এই সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ কার হাতে, এই প্রশ্ন উঠছে। যদিও শনিবার এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও এ প্রশ্ন করা হয়েছিল। আমি দিতে পারবো না, কারণ আমার একটি চেয়ারম্যান, আমার নেতা, দলের প্রধান, তিনি তার পোস্ট দিয়েছেন, এটা ব্যাখ্যাটা আমি ঠিক দিতে পারবো না এই মুহূর্তে। ওদিকে তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসের কয়েক ঘন্টা পর বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন, এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, বাংলাদেশে বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে। এখন কিন্তু বাস্তবে আসলে আপনার বাংলাদেশের দুই দলেরই নেতৃত্ব পরিবর্তন করার উপর থেকে বিদেশ থেকে একটা খেলা চলছে। অবশ্য অক্টোবরের শুরুতে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে মিস্টার রহমান বলেছিলেন দ্রুতই দেশে ফিরে আসবেন এবং নির্বাচনে অংশ নেবেন। আপনি এখনো দেশে ফেরেননি কেন? কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে ওঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়। নভেম্বরের শেষে মিস্টার রহমান আবার নিজেই জানালেন যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ তার হাতে নেই। দীর্ঘ সময় ধরে বাংলাদেশে বিএনপি নেতাদের অভিযোগ ছিল যে আওয়ামী লীগ সরকারের মিথ্যে মামলা ও বাধার কারণে মিস্টার রহমান দেশে ফিরতে পারছেন না। কিন্তু 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 15 মাস পেরিয়ে গেলেও তিনি দেশে ফিরছেন না কেন, এই প্রশ্ন ও কৌতূহল ক্রমশ জোরালো হচ্ছিল। বিশেষ করে গত রোববার জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তির পরপরই তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। এমন প্রেক্ষাপটে শনিবার সকালে বিএনপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও আছে, কিন্তু অন্য আর সকলের মতো সেটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। এখন প্রশ্ন উঠছে যে মিস্টার রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ আসলে কাদের হাতে এবং কি কি কারণে শেখ হাসিনা সরকারের পতনের 15 মাস পরেও তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না। শেখ হাসিনা সরকারের পতনের পর 15 মাস পার হয়ে গেছে। এরই মধ্যে আওয়ামী লীগ আমলে ও তার আগেও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দায়ের হওয়া সব মামলা থেকেই আইনি প্রক্রিয়াতেই অব্যাহতি পেয়েছেন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের জন্য বিএনপির দিক থেকে দুটি বুলেট প্রুফ গাড়ি কেনা এবং অস্ত্রের লাইসেন্সের আবেদন নেওয়ার খবরও সংবাদ মাধ্যমে এসেছে। ফলে মামলা ও নিরাপত্তাজনিত কারণে তার দেশে ফিরতে দৃশ্যত কোনো বাধা ছিল না। তবে বিএনপির কিছু সূত্র বলছে যে তারেক রহমানের ফেরার বিষয়ে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তির বিষয়টি কাজ করে থাকতে পারে। তবে কোন দেশ কেন এবং কিভাবে তাদের এই আপত্তির কথা জানিয়েছে তা সূত্রগুলো নিশ্চিত করতে পারেননি। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, ফেসবুকে তারেক রহমান যা বলেছেন তাতে মনে হয় দেশে আসার বিষয়টি তার নিজের উপর নির্ভর করে না এবং আরও অনেক ফ্যাক্টর আছে যার উপর তার নিয়ন্ত্রণ নেই। উইকিলিক্সের ফাঁস হওয়া প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি সামনে এসেছিল এবং যে যাই বলুন না কেন ভারত ও যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না হলে তারেক রহমান দেশে ফিরবেন কোন ভরসায়? বাংলাদেশের রাজনীতি অনেকটাই নির্ভর করে ভারত ও যুক্তরাষ্ট্রের চাওয়ার উপরে। মিস্টার আহমেদ আর বলছিলেন, 1/11 সময়ে কিছু ব্যাপার ছিল, তিনি এক ধরনের মুসলেকা দিয়েছিলেন। খালেদা জিয়াও বলেছিলেন যে তারেক লন্ডনে লেখাপড়া করবেন, রাজনীতি করবেন না। আমরা জানি না সেই অঙ্গীকারের মেয়াদ শেষ হয়ে গেছে কি না, তিনি বাংলাদেশের পাসপোর্ট নিয়েছেন কি না
তাও পরিষ্কার না। এদিকে বাংলাদেশে বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। মিস্টার জয়ের এমন মন্তব্য এবং তারেক রহমানের দিক থেকে তার দেশে ফেরা নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরই বহুল আলোচিত -2 ফর্মুলার বিষয়টিও অনেকের আলোচনায় আসছে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরে যেতে বাধ্য করার কথিত উদ্যোগ বাংলাদেশের রাজনৈতিক মহলে -2 ফর্মুলা হিসেবেই পরিচিত। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, -2 নিয়ে যত কথা বলি না কেন তখন আসলে এজেন্ডা ছিল -4। সেটা ছিল দুই পরিবারের ধারাবাহিক শাসনের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া। এর মধ্যে একটা মাইনাস হয়ে গেছে, অর্থাৎ শেখ হাসিনা পরিবার। বাকি অর্ধেকের মধ্যে খালেদা জিয়া অসুস্থতার কারণে নিষ্ক্রিয়, ফলে বাকি থাকলেন তারেক রহমান। তবে তারেক রহমান দেশে ফেরার অনিশ্চয়তা শেষ পর্যন্ত -4-এ গড়ায় কিনা সেটি সময়ই জানা যাবে। তবে বিএনপির কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন যে নির্বাচনের তফসিল হলে পরিস্থিতি যেমনই হোক দেশে ফিরবেন মিস্টার রহমান এবং তিনি আগামী সংসদ নির্বাচনে তার দলের নেতৃত্ব দেবেন। 2024 সালের 5 অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সময় যত গড়িয়েছে প্রতিবেশী ভারতের সঙ্গে দূরত্ব বেড়েছে ততই। এই সময়ে পদ্মা গঙ্গায় বহু জল গড়ালেও দুদেশের সম্পর্কে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। উল্টো দুদেশের পাল্টাপাল্টি অবস্থানে বেড়েছে উত্তেজনা। সেই উত্তেজনার মধ্যেই এবার বাংলাদেশ সীমান্তে নতুন নকশার কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা করছে নয়াদিল্লি। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর খবর বলছে, ভারত বাংলাদেশ সীমান্তে নতুন নকশার কাঁটাতারের বেড়া নির্মাণের একটি প্রস্তাব কেন্দ্রীয় সরকারের বিবেচনায় রয়েছে। নতুন ও উন্নত নকশার বেড়া নির্মাণের প্রস্তাবটি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনাধীন, যা খুব শিগগিরই অনুমোদন পেতে যাচ্ছে। অনুমোদন পেলেই বাংলাদেশ সীমান্তে বসানো শুরু হবে। বাংলাদেশ ভারত সীমান্তের মোট দৈর্ঘ্য 4096 কিলোমিটার, যা কিনা বিশ্বের 5ম বৃহত্তম সীমান্ত। এই পুরো সীমান্তেই এবার নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে যাচ্ছে ভারত। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ হিসেবে বিএসএফ ত্রিপুরা ফ্রন্ট এরিয়ার ইন্সপেক্টর জেনারেল অলোক কুমার চক্রবর্তী জানিয়েছেন, ভারত বাংলাদেশ সীমান্তের অধিকাংশ জায়গার কাঁটাতারের বেড়া অনেক আগেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত সহ নানা বৈরী আবহাওয়ার কারণে এই বেড়াগুলো আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে পুরনো বেড়া সরিয়ে নতুন বেড়া বসানোর কাজের প্রস্তুতি নিচ্ছি আমরা। সম্প্রতি দুদেশের মধ্যে বেড়া স্থাপন নিয়ে দেখা গেছে সীমান্ত উত্তেজনাও। অনেককে বাংলাদেশি বলে জোরপূর্বক সীমান্তে পুশিং করছে ভারত, যা নিয়ে বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা। যদিও আইজি অলোক কুমার চক্রবর্তীর ভাষ্য, সীমান্ত পরিস্থিতি বেশ স্বাভাবিকই আছে। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সঙ্গে বিএসএফ এর সম্পর্কও যথেষ্ট ভালো। তিনি বলেন, দুদেশের সীমান্ত রক্ষীদের সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক। নিয়মিত সময়সূচি অনুযায়ী দুই দেশের সীমান্ত রক্ষীদের যৌথ টহল চলছে। পাশাপাশি বিশেষ টহল, সীমান্ত বৈঠক এবং হতাহত সংক্রান্ত যোগাযোগও নিয়মিত বজায় রাখা হচ্ছে। এদিকে কেবল সীমান্ত কাঁটাতারের বেড়া নির্মাণই নয়, চিকেন নেক বা শিলিগুড়ি করিডর অর্থাৎ বাংলাদেশ সীমান্তের খুব কাছেই নতুন করে সামরিক ঘাঁটি স্থাপন করছে ভারত, যা বাংলাদেশ সীমান্তে ভারতের শক্তিমত্তা জোরদার করারই ইঙ্গিত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে 4 নভেম্বর শেষবার জেলখানায় দেখা করেন তার বোন ডাক্তার উজমা খান। এরপর 1 মাস পেরিয়ে যেতে চললেও তার দেখা নেই। খানের সঙ্গে দেখা করতে এলেই আত্মীয়দের ফিরিয়ে দিচ্ছে কারা কর্তৃপক্ষ, জানাচ্ছে না শারীরিক অবস্থার তথ্যও। এমনকি একাধিকবার অনুরোধ করেও সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাননি তার আইনজীবীরাও। এর মধ্যেই ছড়িয়ে পড়ে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন। কারা কর্তৃপক্ষ থেকে তা নাকচ করা হলেও ভরসা করতে পারছিলেন না নেতাকর্মীরা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ইমরান খানের নিজ দল তেহরিকি ইনসাফের সিনেটর খুররম জিশান। জানালেন কেমন আছেন কারাবন্দী ইমরান খান। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন জিশান। তবে ইমরান খানকে নিয়ে বর্তমান ক্ষমতাসীনদের গভীর নীল নকশার কথাও সামনে এনেছেন তিনি। জিশানের অভিযোগ, ইমরান খানকে পাকিস্তান ত্যাগে বাধ্য করার কৌশল হিসেবে জেলের ভেতর নির্জন কারাবাসে রাখা হয়েছে, কারণ পাকিস্তানের বর্তমান শাসক গোষ্ঠী ইমরান খানের আকাশচুম্বী জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে। ভীত সন্ত্রস্ত হয়েই তারা ইমরান খানের কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না। ইমরান খানকে নিয়ে ষড়যন্ত্রের কথা জানিয়ে জিশান বলেন, তারা ইমরান খানের সঙ্গে একটি সমঝোতায় আসার চেষ্টা করছে এবং তাকে দেশ ছাড়তে বলছে। তাকে বলা হচ্ছে
তিনি যদি বিদেশে গিয়ে নিজের পছন্দ মতো জায়গায় চলে গিয়ে চুপচাপ থাকেন তবে তাকে ছাড় দেওয়া হবে, কিন্তু ইমরান খান যে ধরনের নেতা তিনি এতে কখনোই রাজি হবেন না। এর আগে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন নিয়ে নানা ব্যঙ্গাত্মক মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী আতাউল্লাহ তারার। জেলখানায় তিনি আয়েশে জীবনযাপন করছেন বলেও দাবি করেন তিনি। বলেন, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি তিনি পুরোপুরি সুস্থ, তার কোনো সমস্যা নেই। তিনি প্রতিদিন 1 ঘন্টা করে ট্রেডমিলে দৌড়ান, আদিয়ালা জেলে 5 তারকা হোটেলের মতো সব সুবিধা পাচ্ছেন। গত 28শে নভেম্বর ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন ইমরান খানের বোন আলেমা খানম, যেখানে ইমরান খানের মৃত্যুর গুঞ্জনকে টেস্ট রান হিসেবে দেখা হচ্ছে বলে জানান তিনি। বলেন, ইমরান খানের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে জনগণের প্রতিক্রিয়া দেখা হচ্ছে। যদি দেখা যায় মানুষ তেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে না, প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে তারা বাস্তবেও তেমন কিছু করতে পারে। ভারতীয় গণমাধ্যমে ইমরান খানের বোনের দেওয়া এমন সাক্ষাৎকারে ক্ষোভ ছেড়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারার। তিনি বলেন, ইমরান খানের বোনদের লজ্জা পাওয়া উচিত ভারতীয় প্ল্যাটফর্মে গিয়ে সাক্ষাৎকার দেওয়ার জন্য। সাক্ষাৎকার দেওয়ার সময় তারা কেন কাশ্মীর ইস্যু বা মার্কা ই হক এর কথা বললেন না? যদি 7টি বিমান ভূপাতিত হওয়ার বিষয় নিয়ে কথা বলতেন তাহলে ভালো হতো। সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান 2022 সালের এপ্রিলে পার্লামেন্টের ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন মামলায় 2023 সালের আগস্ট মাস থেকে জেলখানায় আছেন। এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দাবি করে আসছেন তিনি। সেই সঙ্গে নিজের ক্ষমতাচ্যুতির পেছনে সেনাবাহিনীর শীর্ষ জেনারেল ও রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ করে আসছেন ইমরান খান। গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়ে 70,000-এর বেশি মানুষ মেরেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধাপরাধের দায়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। 76 বছর বয়সী এই নেতা শুধু আন্তর্জাতিক পরিমণ্ডলেই আসামি নয়, ইসরায়েলেও ঘুষ, প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে তিনি এই অভিযোগগুলো কখনো স্বীকার করেননি। অথচ এবার এসবের জন্য রাষ্ট্রীয় ক্ষমার আবেদন করলেন। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, প্রেসিডেন্টের দপ্তর জানে এটি একটি ব্যতিক্রমী অনুরোধ, এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। সব পক্ষের মতামত গ্রহণের পর প্রেসিডেন্ট আন্তরিকভাবে এই অনুরোধ বিবেচনা করবেন। এর আগে একটি রেকর্ড ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আমার বিচার কার্যক্রম দেশকে বিভক্ত করে দিচ্ছে। জাতীয় ঐক্য পুনরুদ্ধারের জন্য আমাকে ক্ষমা করা উচিত। প্রতি সপ্তাহে 3 দিন বাধ্যতামূলক আদালতে হাজির হতে গেলে আমার দেশ পরিচালনায় ব্যাঘাত ঘটে। 2019 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে 3টি মামলা হয়। এর মধ্যে অন্যতম একটি হলো এক ব্যবসায়ীর কাছ থেকে 7 লাখ ইসরায়েলি মুদ্রা ঘুষ নিয়েছিলেন তিনি। এ নিয়ে আদালতে তার বিরুদ্ধে মামলা চলছে, তবে এখনও রায় হয়নি। এর আগে গত 12 নভেম্বর ইসরায়েলের এই প্রধানমন্ত্রীকে স্থায়ীভাবে ক্ষমা করে দেওয়ার দাবিতে দেশের প্রেসিডেন্টকে চিঠি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে ট্রাম্প লিখেছেন, আমি ইসরায়েলের বিচার ব্যবস্থার স্বাধীনতাকে সম্মান করি, তবে নেতানিয়াহুর বিরুদ্ধে এসব মামলা রাজনৈতিক ও নিপীড়নমূলক। তিনি ইরানের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেও আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন। ট্রাম্পের ওই চিঠির পর এক্সে একটি বার্তায় নেতানিয়াহু ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছেন। আর ইসরায়েলের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ক্ষমা পাওয়ার জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী অপরাধীকে আনুষ্ঠানিক আবেদন করতে হবে। এবার সেই আবেদনটিই করলেন নেতানিয়াহু। ইসরায়েলের ইতিহাসে নেতানিয়াহুই একমাত্র ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যার বিচার কার্যক্রম চলছে। তার ক্ষমার আবেদনে প্রতিক্রিয়া দেখিয়েছে বিরোধী শিবির। তারা দাবি করছে প্রেসিডেন্ট যেন নেতানিয়াহুর এই আবেদন গ্রহণ না করেন। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেন, দোষ স্বীকার, অনুশোচনা প্রকাশ এবং অবিলম্বে রাজনৈতিক জীবন থেকে অবসর না নিলে তাকে কোনো ধরনের ক্ষমা করে দেওয়া যায় না। সমুদ্রপথে এখন আর তেমন কেউ মাদক আনতে চাইছে না। এবার আমরা স্থল অভিযান শুরু করব। থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে মার্কিন সেনাদের উদ্দেশ্যে এমন বার্তা দেওয়ার পর এবার সত্যি ভেনেজুয়েলায় স্থল অভিযানের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 29 নভেম্বর ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে অন্য দেশগুলোকে ভেনেজুয়েলার আকাশসীমা এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছেন তিনি। অর্থাৎ নৌ ও আকাশসীমা বন্ধের পর বন্ধ হয়ে যাচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সব দরজা। এমন পরিস্থিতিতেও মার্কিন হুঁশিয়ারির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে মাদুরো সরকার। কিন্তু প্রশ্ন হলো, ঢাল নেই তলোয়ার নেই এমন নিধিরাম সর্দারের হুঁশিয়ারিতে
মহাক্ষমতাধর ট্রাম্প কি পিছু হটবেন? মাদক অভিযানকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে চলা ট্রাম্প মাদুরোর বিরোধ সম্প্রতি আরো বেড়েছে। কদিন আগে সেই বিরোধ উস্কে দিয়েছেন মাদুরো নিজেই। রাজধানী কারাকাসে তলোয়ার হাতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রকে, যা ট্রাম্পকে খেপিয়ে তুলেছে আরো। এমন পরিস্থিতিতে 29 নভেম্বর ট্রুথ সোশ্যালে ট্রাম্প ঘোষণা দেন, সব এয়ারলাইন্স পাইলট, মাদক কারবারি ও মানব পাচারকারীদের জানানো হচ্ছে ভেনেজুয়েলার উপর ও